এই লাইট হাউস পাহারা দিতে আপনাকে বছরে প্রায় 15 কোটি টাকা দেওয়া হবে। চাকরিটি পেতে খুব ইচ্ছা করছে? আরও অফুরন্ত সুযোগ সুবিধা আছে, যেমন এখানে থাকবে না কোনো বস, আপনি সম্পূর্ণ একা, নিজের ইচ্ছা মতে ঘুমাতে পারবেন, মাছ ধরতে পারবেন, যা মন চায় তাই করতে পারবেন। আপনার কাজ থাকবে শুধুমাত্র দেখা যে এই লাইট হাউসের বাতিটা ঠিকঠাকভাবে জ্বলছে কিনা, কখনো বন্ধ হয়ে গেলে আবার অন করে দিবেন। ব্যাস, এতটুকুই আপনার কাজ। আপনাকে আর কিছুই করতে হবে না, সারাদিন শুধু পায়ের উপর পা তুলে ঘুমিয়ে থাকবেন। কিন্তু মজার ব্যাপার হলো, এত সুযোগ সুবিধা থাকার পরেও এটা পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্করতম একটা কাজ। কারণ এই লাইট হাউস ঠিক একদম সমুদ্রের মাঝে স্থাপন করা হয়। এখানে থাকা অবস্থায় আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না, একাকিত্ব আপনাকে সবসময় ঘিরে থাকবে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রায় সময় এখানে বেশ বড় বড় ঝড় হয়। সেই সব ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয় যে মাঝে মধ্যে সমুদ্রের পানি এসে টাওয়ারের উপর উপচে পড়ে। এমনকি এই কাজে মৃত্যু পর্যন্ত হতে পারে। আরও কী কী মহাবিপদ এখানে পথ পেতে থাকবে তা একটু পরেই জানতে পারবেন। এখন হয়তো এসব দেখে আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে যে এই লাইট হাউসের সমুদ্রের মাঝে কেন তৈরি করা হয়েছে, এর কাজই বা কী, আর কেনই বা এই লাইট হাউসের উপর সবসময় নজর রাখতে হয়, কেন এর লাইট কখনো বন্ধ করা যায় না। রহস্যময় এই লাইট হাউসের আদি প্রান্ত জানতে হলে আমাদেরকে কয়েক বছর পেছনে ফিরে যেতে হবে। তখন যাতায়াতের জন্য না ছিল কোনো গাড়ি, আর না ছিল কোনো যানবাহন বা আকাশপথ। তাই বিশাল লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল পানিপথ। সেই সময় ক্যাপ্টেন মারিয়াস নামের একজন অসাধারণ নাবিক ছিলেন। তিনি অনেক প্রতিকূল অবস্থানেতেও সমুদ্র পাড়ি দিতে পারার জন্য বেশ বিখ্যাত ছিলেন। তো একবার তিনি সমুদ্রের মাঝে ঘুটঘুটে অন্ধকার একটা জায়গায় পাড়ি দিচ্ছিলেন। ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা কিছু পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগে। সেই সময় জাহাজগুলো তৈরি করা হতো কাঠ দিয়ে, যার কারণে জাহাজের নিচে খুব সহজেই ফাটল ধরে যায় আর পানি ঢুকে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয় জাহাজটা। এই দুর্ঘটনার পর ক্যাপ্টেন মার্সিয়াস এর সমাধান খুঁজতে থাকেন। তিনি এমন কিছু তৈরি করতে চাইছিলেন যা এই ধরনের সমস্যা থেকে বাঁচানোর জন্য আগে থেকেই জাহাজের নাবিকদের সাবধান করতে পারবে। কিন্তু এখানে মহা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা। কারণ প্রশান্ত মহাসাগর এতটাই বড় আর বিশাল যে যদি 7টা মহাদেশের সমস্ত ভূমি একত্রিত করা হয়, তবুও প্রশান্ত মহাসাগরের আয়তনই বেশি থাকবে। হাজার হাজার বছর আগে যখন নাবিকরা এই বিশাল সমুদ্র পাড়ি দিতে চাইতেন, তখন তাদের সমুদ্রের নিচে থাকা কোনো কিছুই সম্পর্কে কোনো ধারণা থাকতো না। এমনকি তাদের সামনে থাকা রাস্তা সম্পর্কেও তাদের কোনো আইডিয়া ছিল না। সে সময় পথ নির্দেশের জন্য কোনো রকম প্রযুক্তি তো ছিলই না যেটা তাদেরকে রাস্তা চিনতে সাহায্য করতে পারত। মূলত সেই সময় নাবিকদের সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সূর্যের দিক কিংবা চাঁদ তারার উপর নির্ভর করে চলতে হতো। আর এই দিক নির্দেশনার সমস্যার জন্য চলতি পথে বাড়তি আরও 2-1টা উটকো ঝামেলা এসে জড়া হতো, যেমনটা ক্যাপ্টেন এলিসের সাথে হয়েছিল। একবার ক্যাপ্টেন এলিস তার নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন। তো একদিন রাত হঠাৎ করে ঝড় শুরু হয়। পুরো আকাশ ঢেকে যায় কালো মেঘে। আকাশ সব তারা মেঘের নিচে ঢাকা পড়ে যায়, যার কারণে প্রচণ্ড ঝড়ের মধ্যে তারা রাস্তা হারিয়ে ফেলে। যখন সকাল হয়, তারা দেখতে পায় বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গেছে। তাদের কাছে তখন খাওয়ার জন্য কিছুই ছিল না, না ছিল পানি, না ছিল কোনো খাবার। ক্ষুধার তৃষ্ণায় নাবিকদের অবস্থা বেশ খারাপ হয়ে যায়। তারা সমুদ্রের বিশাল পানির মধ্যে থেকেও পানির অভাব তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছিল। এমনকি অনেক নাবিক মারাও গিয়েছিল। এরপর অনেক কষ্ট ক্যাপ্টেন তীরের দেখা পায়। এরপরই মূলত লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয়। মিশরের ভূধস্য সাগরের পাশে ছিল আলেকজান্দ্রিয়া। সেই সময় সেখানকার শাসক ছিলেন টলমি II ফিলাডেলফাস। কিন্তু এই রাজ্যের জন্য সেই সময় সবচেয়ে বড় সমস্যা ছিল তাদের অবস্থান বা লোকেশন। আপনি যদি এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই শহরের মধ্যে প্রবেশের জন্য এই জায়গাটা দিয়েই যাতায়াত করতে হতো। আর এই জায়গাটা আশেপাশে অনেক বড় বড় পাথর ছিল, যার ফলে এই শহরের বাণিজ্য করতে আসা জাহাজগুলো যখন এই রাস্তা দিয়ে পার হতো তখনই খুব সহজেই পাথরগুলোর সাথে জাহাজগুলো ধাক্কা লাগতো। আর এর ফলে কখনো কখনো এসব জাহাজগুলো ডুবে যেত কিংবা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতো। তাই দিন দিন এই রাজ্যের বাণিজ্যিক কমে যাওয়ার কারণ অর্থনৈতিক দিক দিয়ে বেশ পিছিয়ে পড়তে থাকে। টলমি তখন তার রাজ্যকে রক্ষা করার জন্য সেই সময়ের সবচেয়ে বিখ্যাত আর্কিটেক্ট স্ট্যাটাস অফ সিনিডাস এর কাছে ছুটে যান। তার কাছে এই সমস্যা থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন।
দুজনে মিলে তখন একটা আইডিয়া বের করেন। পানির উপর তারা এমন এক দুর্গ করে তুলবেন যার উপরে থাকা আলোক রশ্মি সমুদ্রে থাকা জাহাজগুলোকে গাইড করবে। সেই সাথে এটা পানির নিচে থাকা পাথরের ব্যাপারেও আগে থেকে সাবধানতা করতে থাকবে। সেই পরিকল্পনা অনুযায়ী স্ট্যাটাস কাজ শুরু করে দেয়, কিন্তু তখনও তিনি ভাবতে পারেননি যে তিনি যা করতেছেন সেটা একসময় পুরো পৃথিবীতে অন্যতম একটা সৃষ্টি হয়ে উঠবে, যা পুরো পৃথিবীতে আলেকজান্ড্রিয়ার বাতিঘর নামে পরিচিত হয়ে উঠবে। আলেকজান্ড্রিয়ার সেই বাতিঘরের উচ্চতা ছিল 384 ফুট। এটা পুরোটা বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে। এই লাইট হাউসের পাথর উপর সেই সময় প্রতিনিয়ত আগুন জ্বলাতে থাকতো, যার জন্য সবসময় এখানে তেল আর কাঠের যোগান দিতে হতো। এমনকি এই বাতিঘরকে পরবর্তীতে পৃথিবীর 7ম আশ্চর্যের একটা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। শুধুমাত্র এই উচ্চতার জন্য এটা বিখ্যাত ছিল না, সেই সাথে ছিল এর অসাধারণ ডিজাইন। মূলত স্ট্যাটাস সেই সময় আলো রশ্মি বা তীব্রতা ছড়িয়ে দেওয়ার জন্য আয়না আর লেন্স দিয়ে একটা ডিজাইন তৈরি করে, যাতে করে এই বাতিঘরে আলো অনেক দূরে থাকা জাহাজের নাবিকদের পথ দেখাতে পারে। তো সেই সময়টাতে যখন এই বাতিঘর বা লাইট হাউসের নির্মাণ খবর ছড়িয়ে পড়ে, তখন নাবিকরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এখন আর আলেকজান্ড্রিয়া আসার পথে তাদের আর পথ ভুল হবে না, পাথরের আঘাতে জাহাজও ভেঙে যাবে না। এভাবে বাতিঘরের আইডিয়াটা পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়তে থাকে। যদিও প্রথমে এই বাতিঘরের ব্যবহার সমুদ্রের মাঝে শুধুমাত্র জাহাজ সাবধানে চলাচলের জন্য তৈরি করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে বাণিজ্যিক জাহাজ বাড়তে থাকলো। তখন সমুদ্রের যেসব জায়গা পাথরের উচ্চতা সমুদ্রের পানির উচ্চতার কাছাকাছি কিংবা সামনে অনেক বেশি পাথর থাকে, যেগুলোর সাথে খুব সহজে জাহাজের ধাক্কা লাগতে পারে, এসব জায়গাগুলোতে তখন বাতিঘর বা লাইট হাউস তৈরি করতে শুরু করে। যদিও প্রথম দিকে লাইট হাউস সবচেয়ে আগুন জ্বালানো হতো, কিন্তু এটা ঠিক ততটা ভালো আইডিয়া ছিল না, কারণ এর জন্য সবসময় কয়লা বা জ্বালানি কাঠের যোগান রাখতে হতো। তখন অবশ্য এটা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। এরপর মোমবাতি কিংবা ল্যাম্পের ব্যবহারও করা হয়েছিল, কিন্তু আগুনের আলোর রশ্মি তো আর খুব বেশি দূর যেতে পারতো না। ঠিক তখনই আবিষ্কার করা হয় বৈদ্যুতিক বাল্বের। লাইট হাউসগুলোতেও আগুনের পরিবর্তে বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করা শুরু হয়, কিন্তু তারপরেও এই আলো খুব বেশি দূর যেতে পারতো না। এর কারণ হলো লেন্সগুলোকে বাল্বের পেছনে লাগানো হতো। তখন সেই সময় বিজ্ঞানীরা আবিষ্কার করেন যদি লেন্সকে সামনে বসানো হয় তাহলে আলো আর বেশি দূরে পর্যন্ত পৌঁছতে পারবে না, কিন্তু সেই লেন্সগুলোতে বেশ সমস্যা ছিল, কারণ তখনকার লেন্সগুলো ছিল খুবই মোটা। আর ঠিক তখনই ফ্রান্সের একজন বিজ্ঞানী ফ্রান্সলেন তার বিশেষ এক ধরনের লেন্স আবিষ্কার করেন। তার বানানো এই বিশেষ লেন্সের মধ্য দিয়ে আসা সমস্ত আলো সরাসরি গিয়ে একটা পয়েন্টে মিলিত হয়, যার ফলে আলো খুব সহজে নির্দিষ্ট একটা পয়েন্ট অনেক দূর পর্যন্ত পাঠানো যেত। বর্তমান সময়ে প্রায় সব লাইট হাউসই ফ্রেসনেলের সেই লেন্সের ব্যবহার করা হয়। লেন্সের এই আবিষ্কারের লাইট হাউসকে একটা নতুন রূপ দিয়েছিল, যে কারণে এখনও সমুদ্রের বুকে জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে পারে। কি লাইট হাউসের ভয়ঙ্কর এই দিকগুলো জানার পর আপনার বুকের ধুকধুকানি আরও বেড়ে গেল? হ্যাঁ, আর এই জন্যে কোনো স্বাভাবিক মানুষকে এত পারিশ্রমিক দেওয়ার পরেও নির্জন এই লাইট হাউসে থাকতে চায় না, কারণ কেউ কখনো নিজেকে এই ভয়ঙ্কর এবং নির্যাতনতার মাঝে হারাতে চায় না। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। অজানা গল্প.com সাথে থাকুন। ধন্যবাদ।